নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। গল্প পাঠের আসরে আজকে যে গল্পটা নিয়ে এলাম সেটি এ যাবৎ যে ধরনের গল্প পড়ে এসেছি তার থেকে একটু অন্য প্রেক্ষিতে, একটু সাহসী পদক্ষেপ নেওয়ার পটভূমিকায় লেখা গল্প। বেশ আধুনিক ধরনের, আধুনিক মননের গল্প। শুনে দেখুন কেমন লাগে। আজকে পড়ব সরঞ্জিত চক্রবর্তীর লেখা মুন ফ্লাওয়ার। ড্রাইভারের সঙ্গে মায়ের ঝগড়াটা আরও বাড়ত যদি না গোলকি নিজের 10 টাকার নোটটা বাড়িয়ে দিত। এভাবে পরের বাড়ির সামনে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করতে কী যে খারাপ লাগে গোলকির, কিন্তু মাকে সেটা কে বোঝাবে? ভাই দু একবার বোঝাতে গিয়েছিল, কিন্তু মা এমন দাবড়ানি দিয়েছে যে ভাই ট্যাক্সি ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। ভাবটা এমন যে ওদের সে চেনেই না। আসলে ট্যাক্সিতে একদম ওঠে না গোলকিরা। হতো টাকা কই? টালিগঞ্জ ফাঁড়ি থেকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যখন প্র্যাকটিস করতে যায় তখন বাবার পুরনো সাইকেলটাই ভরসা। লেডিস সাইকেল নয়, জেন্টস সাইকেল। কিন্তু তাই সই, গোলকি শাড়ি টাড়ি পরে না, প্যান্ট পরে, ফলে ওর সাইকেল চালাতে অসুবিধে হয় না। আসলে শাড়ি পরলেই যত সমস্যা হয় ওর। এই যেমন এখন হচ্ছে, কি করে মেয়েরা শাড়ি পরে এত কাজকর্ম করে কে জানে। গোলকির তো খালি মনে হয় কাঁধের ওপর থেকে রাখা আঁচলটা কাঠবেড়ালির মতো পিছলে পিছলে নেমে যাচ্ছে। মা আজ সেফটি পিন দিয়ে ব্লাউজের সঙ্গে লাগিয়ে দিয়েছে আঁচলটা, তাও অস্বস্তি হচ্ছে গোলকির। মেয়েদের যে শারীরিক, মানসিক, সামাজিক কত রকম বাধার মধ্যে দিয়ে চলতে হয়। একই শাড়িতে রক্ষে নেই, তার উপরে মা। হলুদ ট্যাক্সি ড্রাইভারটি যা ভাড়া উঠেছে তার থেকে 10 টাকা বেশি চেয়েছে। ব্যাস, মাকে আর পায়কে। ঝামেলা ঝঞ্ঝাট একদম ভালো লাগে না গোলকির, তাই ও তাড়াতাড়ি নিজের থেকে 10 টাকা দিয়ে দিয়েছে। ড্রাইভারটিও আর কথা না বাড়িয়ে চলে গিয়েছে, কিন্তু মা এখনও ফসছে। গোলকি বললে, মা অন্যের বাড়ির সামনে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না, ওরা দেখলে খারাপ বলবেন। তাতে আমার ঘন্টা, মা ঝাঁঝের সঙ্গে বলল। ফুটবল খেলে ক্লাব থেকে পাস তো মাসে 1000 মাত্র, সেখানে এত ফুটানি আসে কোথা থেকে? দুম করে দিয়ে দিলি 10 টাকা। তোর ভরসায় থাকলে আমাদের যে না খেতে পেয়ে মরতে হবে। নেহাত আমার দোকানটা ছিল। গোলকি চুপ করে রইল। মা খুব রাগী, আর একবার রেগে গেলে বক বক করতেই থাকে। এখন বিরুদ্ধ কথা বললে আরও রেগে যাবে। মায়ের একটা ছোট্ট টেলারিং শপ আছে। চিরকালই ভালো সেলাই করতে পারত মা। বাবা আচমকা মারা যাওয়ার পর বেঁচে থাকার জন্য এই সেলাই করতে পারাটাই সাহায্য করেছিল খুব। মা দিয়েছিল দোকানটা, বাবার অফিস থেকে পাওয়া টাকার সিংহভাগ থেকেই দোকানটা করা। গত 12 বছর ধরে দোকানটা চলছে। ওদের হয়ে যায় কোনো মতে। তার সঙ্গে মায়ের আশা গোলকি খেলাধুলো মারফত ঠিক চাকরি পাবে একটা। আর সত্যি বলতে কি, এবার এমন একটা সুযোগও রয়েছে। সোনালী শিবির ক্লাবে গোলকিপার হিসেবে খেলে গোলকি। গত 2 বছর ধরে প্রথম টিমের 1 নম্বর গোলকিপারও। কলকাতা লিগে নিয়মিত খেলে ওরা দীপালি সংঘের সঙ্গে। জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ওরা। সেই ম্যাচে নাকি নানান বড় কোম্পানি থেকে রিক্রুটার আসবে। চোখে পড়তে পারলে স্পোর্টস কোটায় চাকরির সম্ভাবনা আছে। কিন্তু মাকে এটা বলেনি গোলকি। ওর কপালে কিছুই টেকে না, তাই আগে থেকে মাকে বলে আশা জিইয়ে রাখতে চায় না ও। মা নিজেকে সামলালো এবার, বলল, নেহাত সুপ্রীতকে পছন্দ করেছিল, না হলে কি যে হতো। আমি কোনোদিন ভেবেছিলাম যে এত বড় বাড়িতে তোর বিয়ে হবে? শোন, চুপচাপ থাকবি, সুপ্রীতর মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবি, বুঝেছিস? চল এখন। মা এগোলো। লেক গার্ডেন্সের শান্ত সম্ভ্রান্ত পাড়াটা এই মেঘলা দুপুরে একদম ফাঁকা। দূরে পাখির ডাক শোনা যাচ্ছে। একটা সাইকেল রিক্সা ক্যাঁচ কোঁচ শব্দ করে দূর দিয়ে চলে গেল। গোলকি টেনশন হচ্ছে। কি বিশাল বড় বাড়ি, বড় গেট, ফাঁক দিয়ে বাগান দেখা যাচ্ছে। গেটে রাগি রাগি দেখতে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির ছেলে ওকে পছন্দ করলো কেন? আর গোলকি বা এখানে এলো কেন?
মাসখানেক আগে। গোলকি শটান তাকিয়ে রইল ছেলেটার দিকে। ফর্সা গোলগাল চেহারা ছেলেটার, খুব কিছু লম্বা নয়, পরিষ্কার করে কামানো দাড়ি, গোঁফ, জামাকাপড় দেখলে বোঝা যায় যে ভালো বাড়ির। ছেলেটা ওর সঙ্গে কথা বলতে চায় কেন? কী দরকার? গোলকি বলল, আপনি কিছু বলবেন? ছেলেটা হাসল, নার্ভাস হাসি। বলল, মানে হ্যাঁ, আমার নাম সুপ্রীত বসু, লেক গার্ডেন্সে থাকি। আমি বেশ কয়েক মাস ধরে আপনাকে মানে আপনার খেলাকে ফলো করছি। আমি ফুটবল খুব ভালোবাসি, নিজে খেলতাম, তবে আপনার মতো প্রিমিয়ার ডিভিশনে নয়, এমনি টুকটাক। বিরক্ত লাগছিল গোলকির। এসব শুনে ও কী করবে? ময়দান থেকে এই অফিস টাইমে বাড়ি ফিরতে কষ্ট হয়, কিট ব্যাগ নিয়ে মেট্রোর ভিড় ঠেলে কী যে বাজে লাগে। সেখানে এই ছেলেটা এমন ঘ্যান ঘ্যান করছে কেন? সুপ্রীত আবার বলল, আমার বয়স 28, আমাদের বড় বিজনেস আছে, বছরে 40 কোটির মতো টার্ন ওভার, ট্যাক্স দেই পুরো। বাড়িতে 2 দাদা, 2 বৌদি, আমি, 1 বোন আর 1 মা থাকি। এই হলো পরিবার। দাদাদের বিয়ে হয়ে গেছে, আমার শুধু বাকি। 1 মা মানে? গোলকি ভুরু কোঁচকালো। আর এসব জন্য আমায় কি করতে হবে? আপনাকে বিয়ে করতে হবে? সুপ্রীত থতমত খেয়েও সামলে নিল, তারপর লজ্জায় সামান্য লাল হয়ে বলল, 1 মাটা ওই ভুল করে আর কি। আসলে বিয়ের জন্যই তো ডিটেলে বলা। আপনি এত গুণী, তার সঙ্গে এমন সুন্দরী, আমার আপনাকে ভালো লাগে। আমি মাকে বলেছি আপনার কথা, ছবিও দেখিয়েছি। মা বলেছে আপনার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে চায়। কি? গোলকির মনে হলো একসঙ্গে 4টে গোল খেয়ে গিয়েছে ও। দেখুন, আমি জেনেছি আপনার নাম জারুল মিত্র, সবাই গোলকি বলে ডাকে। আপনাদের একটা টেলারিং শপ আছে, আপনার বাবা নেই। গোলকি অবাক হলো, ফেলুদা ছদ্মবেশে আসেনি তো? সুপ্রীত আবার বলল, আমি কোনো রকম জোর করছি না, আমি শুধু বলছি যে মা আপনার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে চেয়েছে। আপনার মায়ের ফোন নাম্বারটা যদি দেন। আমি খারাপ মানুষ নই, কোনো রকম নেশা টেশা নেই, চাও খাই না, সত্যি বলছি। গোলকি বলল, কী সব বলছেন? আপনি এত খবর নিয়েছেন? তাহলে এটাও জানেন যে আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, হাফ বসতির মতো পাড়ায় থাকি, খুব পুরনো বাড়ি। আপনার ঘড়ির যা দাম, আমাদের সারা বছর অত টাকা রোজগার নেই। টাকাটাই সব নয়, আপনাকে ভালো লাগলে আমি কি করব? মনের উপর তো জোর চলে না। সুপ্রীত সিরিয়াস গলায় বলল, আমি জানি আপনারও ভালো লাগা মন্দ লাগা আছে। আমি চাই আমাদের বাড়ির লোকেরা কথা বলে নিক, তারপর আপনারা রাজি থাকলে আপনি আমায় যতদিন ইচ্ছে দেখুন, বিশ্বস্ত মনে হলে তারপর না হয় এগোবেন। গোলকি বলল, আমি অধিকাংশ মেয়ের মতো নই, পার্লারে যাই না, নিজের যত্ন নিই না, খেলাধুলো করি, ফলে শরীরের কোমলতাও নেই, তার উপর গোলকিপার, বল ধরে ধরে হাত শক্ত হয়ে গেছে। আপনার এসব ভালো লাগবে না। সুপ্রীত হাসল, সেটা আমার উপরই ছাড়ুন না। শুধু আপনার মায়ের ফোন নাম্বারটা যদি দেন, আমার মা ফোন করবে। আর এই যে আমার কার্ড, পিছনে আমি আমার মায়ের নাম্বার লিখে দিয়েছি, আপনি ইচ্ছে হলে আগে ভেরিফাই করে নিতে পারেন। গোলকি বলল, আশ্চর্য, আমি আপনার পাসপোর্ট বানাচ্ছি নাকি যে ভেরিফাই করব? ঠিক আছে, মায়ের সঙ্গে কথা বলবেন, মায়ের নাম্বারটা লিখে নিন। সুপ্রীত নাম্বারটা লিখে নিয়ে বলল, আমার সঙ্গে গাড়ি আছে, আপনাকে বাড়ি ছেড়ে দেব। বাড়ি? গোলকি অবাক হলো। সুপ্রীত লজ্জা পেয়ে মাথা নামিয়ে বলল, আমি চিনি। এখন আজ বৃষ্টি পড়ছে সকাল থেকে, আকাশটা একদম কালো হয়ে আছে, রাস্তাঘাট জল দিয়ে মোছা ব্ল্যাকবোর্ডের মতো লাগছে। টালিগঞ্জ ফাঁড়ির কাছে গোলকিদের দোকানটা এই দুপুরবেলায় একদম ফাঁকা। খেলা না থাকলে দুপুরে গোলকি দোকানে বসে, মা বাড়িতে যায়, টুকটাক কাজ সারে, তারপর বিকেল 4টে নাগাদ আবার দোকানে চলে আসে। দুপুরে দোকানে খুব কিছু ভিড় হয় না, কখনো কেউ চুড়িদার বা ব্লাউজ বানাতে এলে বা কিছু অল্টার করতে এলে গোলকি নিজেই মাপ নিয়ে নেয়, মাই শিখিয়ে দিয়েছে ওকে।
এটুকু না জানলে যে চলবে না সেটা গোলকি জানে। আজও দোকানে একা একা বসে আছে ও। 4 দিন পরে লিগের শেষ ম্যাচ। জিতলে ওরা চ্যাম্পিয়ন, আর ড্র করলে অপোনেন্ট টিম মানে দীপালি সংঘ ট্রফি পেয়ে যাবে। ফলে ম্যাচটাতে আর যাই হোক গোল খেলে চলবে না গোলকিকে। তাছাড়া সেদিন নাকি বড় বড় কোম্পানি থেকে রিক্রুটাররা আসবে। ভালো খেলা মানেই চাকরি। টেনশন হচ্ছে গোলকির। পারবে তো? না, এসব ভাববে না। গোলকি বাইরের দিকে তাকালো। এমন আকাশের রং দেখলে পাহাড়ের কথা মনে পড়ে ওর। জীবনে একবারই ওদের পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়েছিল বাবা। জায়গাটার নাম ছিল লাভা। কেমন ছাই রঙের আকাশ, বৃষ্টি আর ঠান্ডা ছিল, আর ছিল মেঘ। গোলকির মনে হয় স্মৃতি হলো অঞ্জলিতে ধরা জলের মতো, সময়ের সঙ্গে টপ টপ করে তা কমতে থাকে, আবছা হতে থাকে। তাই যতটা পারা যায় এমন দিনগুলোই লাভার সেই সময়টুকু মনের অঞ্জলিতে ধরে রাখতে চাই ও। এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল গোলকি, আর তখনই শুনল কে যেন ওর নাম ধরে ডাকলো, জারুল, জারুল। গোলকি দেখল রাস্তায় একটা স্কুটি দাঁড়িয়ে, তাতে একজন বসে আছে, শরীরে নীল রেনকোটে ঢাকা আর মাথায় একই রঙের হেলমেট। কে রে বাবা? স্কুটিটা স্ট্যান্ড করিয়ে যখন ওর দোকানে এলো মানুষটা, তখন চিনতে পারল গোলকি। আরে, এ যে সোহাগ। সোহাগ মানে সুপ্রীতর বোন। সেদিন ওদের বাড়িতে গিয়ে আলাপ হয়েছিল। এক ঝলকে সেদিন লেক গার্ডেন্সে সুপ্রীতদের বাড়িতে যাওয়ার মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠল গোলকির। অত বড় বাড়ি দেখে ঘাবড়ে গিয়েছিল ও প্রথমে, কিন্তু সুপ্রীতর দাদা, বৌদি, মা আর এই সোহাগের সঙ্গে আলাপ হয়ে কথা বলে কি যে ভালো লেগেছিল ওদের। এত সহজ সরল আর মিশুকে মানুষেরা। টাকা পয়সা থাকলে একটা বাড়তি অহংকার আর অন্যকে তাচ্ছিল্য করার প্রবণতা অজান্তেই এসে যায় অনেকের মধ্যে। এরা কিন্তু একদম সেরকম নয়, বরং সেদিনই তো সবাই বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছিল। বাধা দিয়েছিল সুপ্রীত, বলেছিল আগে ও আমাকে দেখুক, জানুক, তারপরে ভালো লাগলে ওই ঠিক করবে আমায় বিয়ে করবে কি না। তারপর গোলকির মায়ের দিকে তাকিয়ে বলেছিল, আমরা আমাদের দিক থেকে আগ্রহ আর পছন্দ জানিয়ে রাখলাম, এখন সবটাই গোলকির হাতে। ফেরার পথে মা আর ট্যাক্সি নেয়নি, লর্ডস মোড় থেকে বাস ধরেছিল। আর গোটা পথ গোলকির মাথা খেয়েছিল এই বলে যে 2-1 দিনের মধ্যেই যেন গোলকি সুপ্রীতকে হ্যাঁ বলে দেয়। গোলকি বলেছিল, আমার তাড়া নেই, আগে দেখি ছেলেটা কেমন। কেমন মানে? আর কি দেখবি? এটা সিনেমা নাকি? কত টাকা দেখেছিস ওদের? জীবনে টাকা সবচেয়ে বেশি দরকার, ওটা সেফটি, সেফটি সবচেয়ে আগে। টাকাই সব তোমার কাছে? গোলকি আহত গলায় বলেছিল। মা চোয়াল শক্ত করে বলেছিল, অল্প বয়সে সবাই কমিউনিস্ট হয় আর টাকা পয়সাকে তুচ্ছ করে। বয়স বাড়লে কত ধানে কত চাল বোঝা যায়, বুঝেছিস? না, বুঝিনি, গোলকি জেদের গলায় বলেছিল। মা ভুরু কুঁচকে তাকিয়েছিল। তুই আবার অমন হয়ে যাচ্ছিস নাকি? খবরদার, আবার যদি। গোলকি মুখ ফিরিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। কিছু জিনিস আছে যা মনে না করাই ভালো। আরে, তোমায় ডাকছি আর তুমি পাত্তাই দিচ্ছ না। দোকানে উঠে এসে হাসি হাসি মুখে বলল সোহাগ। কই? গোলকিও হাসল। এমন চাঁদে যাওয়ার মতো পোশাক পরলে বুঝবো কী করে? আর বাইরে না, তুমি দোকানের ভিতরে চলে এসো। গোলকি কাউন্টারের পাশে ডালাটা খুলে দিল। সোহাগ রেইনকোটটা খুলে দোকানের বাইরের দিকে একটা হুকে ঝুলিয়ে ভেতরে ঢুকে এলো। সোহাগের গায়ের থেকে কি সুন্দর গন্ধ আসছে। সামান্য চাপা রং সোহাগের, চোখ দুটো বড় বড়, হাসলে একটা গজদাঁত দেখা যায়। সোহাগ জাম্পস্যুট পরে আছে আর একটা ব্যাগ আড়াআড়িভাবে ঝোলানো। সোহাগ এসে গোলকির পাশে একটা টুল টেনে বসল। ওর চোয়াল নড়ছে। গোলকি বুঝল চুইংগাম খাচ্ছে মেয়েটা। সোহাগ বলল, বেশ ফাঁকা তো চারিদিক, বৃষ্টি বলেই বোধ হয় না? গোলকি হাসল। মেয়েটা কেন এভাবে এলো ওর কাছে? সেদিন তো সেভাবে কথা বলেনি। তাহলে? সোহাগ যেন বুঝতে পারল ওর মনের কথা। বলল, আরে সেদিন অত লোকের মাঝে কথাই বলা হলো না, তাই ভাবলাম যাই। দাদাও বলল আসতে, ওই এখানকার ঠিকানা দিল।
গোলকি হাসলো সামান্য, জিজ্ঞেস করলো, কোল্ড ড্রিঙ্ক খাও? না, সোহাগ মাথা নাড়ল। আর তুমিও খেও না। জানো, আমি কোনো দিন কোনো প্লেয়ারকে কাছের থেকে দেখিনি। আচ্ছা, তুমি তো গোলকিপার, কেন হঠাৎ এমন একটা খেলা আর এমন একটা পজিশন বেছে নিলে? গোলকি ভাবলো, এসব কথা কেউ ওকে জিজ্ঞেস করেনি কোনো দিন। বাবা ফুটবল পাগল ছিল। বাবার সঙ্গে থেকে থেকে ছোট থেকে গোলকিও ফুটবল ভালোবেসে ফেলেছিল। পাড়ার ছেলেদের সঙ্গে রাস্তায় খেলতো। ছেলেরা ওকে পাত্তা দিত না, দুধুভাতু ভেবে চটি দিয়ে তৈরি করা গোলে দাঁড় করিয়ে দিত। খেলতে পারছে এই আনন্দে গোলকি না করতো না, বরং প্রাণপণে খেলতো। পিচের রাস্তাতেই লাফিয়ে ঝাঁপিয়ে বল ধরতো। সহজে গোল খেত না। গোলকিপার হিসেবে খেলতো বলেই সবাই সেই ছোট্ট বয়স থেকে ওকে গোলকি বলে ডাকে। বাবাও খেলা দেখতো ওর। তারপর আচমকাই ওকে একদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে নিয়ে গিয়ে ফুটবল কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছিল। সোহাগকে এসব গুছিয়ে বলল গোলকি। সোহাগও শুনল মন দিয়ে। তারপর আরও কত কী যে জিজ্ঞেস করলো, কি খেতে ভালোবাসে, প্রিয় রং কোনটা, কোন গান পছন্দ, কোন হিরো হিরোইন ভালো লাগে, খেলা ছাড়া আর কিছু ভালো লাগে কি না। এই শেষের প্রশ্নে এসে থমকে গেল গোলকি। বলল, না সেভাবে তো আর। সোহাগ বলল, আমি তো ফ্যাশন ডিজাইনিংয়ে আছি, তবে পাশাপাশি জানো আমার ফুল আর গাছ নিয়ে খুব আগ্রহ। আমার একটা নিজের ফ্ল্যাট আছে সাদার্ন অ্যাভিনিউয়ের ওপরে, নজরুল মঞ্চের উল্টো দিকে, নতুন হয়েছে, নাম ওয়েসিস। সেখানে টেরাসে আমি কত যে গাছ লাগিয়েছি। তার মধ্যে আমার প্রাইজড পজিশন কি জানো? এই গাছটা দেখো। সোহাগ মোবাইল খুলে ওর দিকে ঝুঁকে পড়ে একটা গাছের ছবি দেখালো। বলল, এটা এক ধরনের ক্যাকটাস, বিদেশ থেকে আনা, বছরে একবার মাত্র ফুল হয়, তাও 12 ঘন্টার জন্য। এর নাম মুন ফ্লাওয়ার ক্যাকটাস। আমারটা ফুটলে আমি ছবি তুলে রাখবো। গোলকি ঝুঁকে পড়ে দেখলো ছবিটা। না, কোনো ফুল নেই, একটা দণ্ডের মতো কাণ্ড, সামনে কুঁড়ি হয়ে আছে। এই দেখো ফুল হলে কেমন হবে। সোহাগ আরও ঝুঁকে মোবাইলটা ওকে দেখালো। গোলকি দেখলো ইন্টারনেট থেকে ছবি বের করে দেখাচ্ছে সোহাগ। সাদা একটা ফুল, সত্যি কেমন চাঁদের মতোই ঝকঝকে। খুব সুন্দর তো। গোলকি তাকালো সোহাগের দিকে। দেখলো সোহাগ তাকিয়ে রয়েছে ওর দিকেই। চোখ দুটো যেন কেমন লাগছে ওর, মুখ সামান্য লালচে, শ্বাস ঘন। বাইরে বৃষ্টির শব্দ কি আরও বাড়ল? গোলকি অবাক হয়ে তাকিয়ে রইল। সোহাগ মোবাইলটা নামিয়ে রাখলো এবার, আর হঠাৎ হাত বাড়িয়ে আলতো করে ধরল গোলকির মাথার পেছনটা। তারপর ওকে টেনে নিয়ে ঠোঁটে ডুবিয়ে দিল ঠোঁট। গোলকি যেন আচমকা অনেক উঁচু থেকে পড়ে গেল, আর ওর চরাচর ঢেকে গেল চুইংগামের নরম মিষ্টি গন্ধে। কয়েক মুহূর্ত পরে সোহাগ ঠোঁট তুলে আবছা গলায় বলল, আমি মিথ্যে বলেছি। দাদাই আমাকে এখানে আসতে বলেনি। বাড়িতে কেউ জানেই না আমি এখানে এসেছি, বুঝলে? 8 বছর আগে। রানু গোলকির হাতটা ধরে টিপে বলল, তোর হাতটা কি শক্ত রে, পুরো ছেলেদের মতো। গোলকি কি আর বলবে, এটাও জানে গোলকিপারদের হাত শক্ত হবে না তো কি নরম হবে। রানু ওর সঙ্গে একই স্কুলে ক্লাস 12-এ পড়ে। সামনে উচ্চ মাধ্যমিক, তাই দুপুরে একসঙ্গে পড়বে বলে আসে। পড়া তো হয় ছাই, খালি আজে বাজে গল্প। পাড়ার কোন দাদা ওকে চিঠি দিল, ওর বাবার কোন বন্ধু ওদের বাড়িতে এলেই রানুর গায়ে হাত দিতে চায়, ওর অবিবাহিতা পিসির ঘর থেকে রাতে কী সব আওয়াজ আসে, এমন হাজারো ভুলভাল কথা রানুর মুখে লেগেই আছে। রানু বলে যায় আর গোলকি শোনে। কী বলবে বুঝতে পারে না। আজ যেমন ওকে নিয়ে পড়েছে। সামনে ইতিহাসের নোটস উল্টে আছে, আর রানু ওর হাত ধরে দেখছে শক্ত না নরম, যেন বাজারে বেগুন কিনতে গেছে। ছাড় তো। গোলকি বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিল। বলল, পরীক্ষা বলে মা দুপুরে আর দোকানে বসতে দেয় না আমায়, সেই টাইমটা এইভাবে নষ্ট করা ঠিক নয়। কত আমার গুরু ঠাকুর রে, বলে কিনা ঠিক নয়। রানু মুখ বেঁকালো। আর্টস নিয়ে পড়ে কে কবে ফার্স্ট হয়েছে রে? আমরা পাশ করলে বাবা মায়েরা খুশি হয়, তুই বেশি পাকামো করিস না। শোন না, গতকাল কি দেখলাম জানিস? গোলকি বিরক্ত হয়ে তাকালো। রানু আবার হাতটা ধরল ওর, তারপর বলল,
আমাদের পাশের ঘরে যে সুশীদা থাকে না, দেখি ওদের বাড়িতে ঘুরতে আসা নিজের শালিকে এইভাবে হাত টেনে ধরে চকাশ করে। কথাটা শেষ না করে আচমকা গোলকিকে টেনে ধরে ঠোঁটে ঠোঁট চেপে চুমু খেলো রানু। গোলকি হকচকিয়ে গেল, সরতে গেল, কিন্তু রানু সরতে দিল না, বরং গোলকির কোমর চেপে ধরে কেমন যেন উঠে এলো ওর ওপরে। দু হাতে আষ্টে পৃষ্ঠে বেঁধে দাঁত দিয়ে কামড়ে ধরল ওর ঠোঁট। জিভে লাগলো জিভ। এটা কি হচ্ছে? এটা তো ঠিক হচ্ছে না। গোলকির মনে হলো মেয়েরা মেয়েরা এমন করে নাকি। রানুর মুখে চালতার আচারের গন্ধ পেল গোলকি, গলায় পেল পাউডারের ফুলের ঘ্রাণ। নিজেকে কেমন যেন হারিয়ে ফেলছে মনে হলো ওর। সারা শরীর অবশ, একটা অদ্ভুত ভালো লাগা অপরাধবোধের দেওয়াল ফাটিয়ে শক্ত বটগাছের মতো উঠে আসছে আর ঢেকে দিচ্ছে ওর মন। ওর ঠোঁট সাড়া দিচ্ছে, জিভও যেন মানছে না নিষেধ। রানু এবার বুকে হাত দিচ্ছে ওর, কোমরের থেকে আরও নিচে নেমে যাচ্ছে রানুর অন্য হাত। গোলকি নিজেকে ছাড়িয়ে দিচ্ছে রানুর কাছে, যেন আচমকা বুঝতে পারছে রানুর প্রতি ওর একটা আকর্ষণ আছে। গোলকি! আচমকা একটা চিৎকার বোমার মতো ফেটে পড়ল ঘরের মধ্যে। রানু ছেঁড়া রাবার ব্যান্ডের মতো ছিটকে পড়ল মাটিতে। আর নিজের ঘন শ্বাস সামলাতে সামলাতে গোলকি দেখল মা এসে দাঁড়িয়েছে দরজায়। এখন বুকুদা সাইডলাইন থেকে চেঁচিয়ে বলল, গোলকি, ফলো ইউর ইনস্টিংক্ট, ফলো ইউর সেলফ, বাঁচাতেই হবে শটটা, তোর ওপরেই কিন্তু এখন সব, টিমটাকে বাঁচা গোলকি। বুকুদা ওদের কোচ। গোলকি দেখলো বুকুদার সঙ্গে রিজার্ভ বেঞ্চের সবাই দাঁড়িয়ে পড়েছে উত্তেজনায়। গোলকিদের সোনালি শিবির 1 গোলে এগিয়ে আছে। খেলা শেষ হতে 1 মিনিট বাকি, আর এমন সময় পেনাল্টি পেয়েছে অপোনেন্ট টিম দীপালি সংঘ। ড্র মানে এবারের লিগ দীপালি সংঘ জিতে যাবে। খেলা শেষের 10 মিনিট দীপালি সংঘ প্রাণপণে চেপে ধরেছিল ওদের। বলা যায় দীপালি সংঘের প্লেয়ারদের সঙ্গে একা গোলকির খেলা হচ্ছিল। কিন্তু এত করেও কি শেষ উদ্ধার হবে না? গোল খেয়ে যাবে পেনাল্টিতে। কেন যে বক্সের মধ্যে ওভাবে ফাউল করলো রূপা। রূপা ওদের রাইট ব্যাক, ভালো মেয়ে, পেনাল্টির পরে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। পেনাল্টি স্পটে বল বসিয়ে দীপালি সঙ্গে 10 নম্বর প্লেয়ার পজিশন নিয়ে দাঁড়িয়েছে। আর তখনই বুকুদা চেঁচিয়ে কথাগুলো বলল। বুকুদা খুব কড়া মানুষ, কিন্তু খুব ভালো মানুষও বটে। প্র্যাকটিসে একটা কথাই বারবার বলে বুকুদা, বলে নিজেকে জান। নিজেকে জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গোলকিপারদের এটা জানতেই হয় কোন দিকে শট নেবে অন্যের প্লেয়ার, কোন বলটায় বেরিয়ে গিয়ে গ্যাদার করবি, কোনটায় ফেস্ট করবি, এগুলো স্প্লিট সেকেন্ড ডিসিশন। কিন্তু তাও এসব ভুল হবে না যদি নিজেকে বুঝিস, নিজেকে জানিস, নিজের ইনস্টিংক্ট, নিজের গাটসকে ফলো করবি। যে যাই বলুক, প্রভাব খাটাক, সেসবে মন দিবি না, নিজের মনের কথাটাই শুনবি, বুঝলি? গোল লাইনে সামান্য ঝুঁকে দুদিকে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে সামনে তাকালো গোলকি। 10 নম্বর কোন দিকে মারবে বলটা, ডান দিকে না বাঁ দিকে? ওর মন কি বলছে, মনের কথা কি শুনবে? রেফারি বাঁশি বাজালো এবার। 10 নম্বর দৌড়ে এলো, আর বলটা মারার ঠিক আগের মুহূর্তে গোলকির মনে হলো ডান দিকে ঝাঁপাবে ও। বলটা মারার সঙ্গে সঙ্গে সেই দিকেই ঝাঁপালো গোলকি, আর দেখলো বলটা মাটি ঘেঁষে ছুটে আসছে। নিজের শরীরকে যতটা পারলো টান টান করে দিল গোলকি, শটটা বাঁচাতেই হবে ওকে। ওদের ছোট্ট ঘরটা যেন অফিস টাইমের বাস হয়ে গিয়েছে। এত লোকজন একসঙ্গে ঢুকে পড়েছে যে বলার নয়। সুপ্রীত, ওর মা, দাদারা, তাদের স্ত্রী, সঙ্গে সুপ্রীতর 2 পিসে মশাই। বাপরে বাপ, গোলকির মনে হচ্ছে এবার দম বন্ধ হয়ে যাবে। মহিলা ফুটবলের সেভাবে কোনো প্রচার নেই, তাও সুপ্রীতর থেকে গোলকিরা লিগ জিতেছে জেনে এরা সবাই এত খুশি হয়ে দেখা করতে এসেছে যে নিজেকে সুনীল ছেত্রী মনে হচ্ছে গোলকির। হ্যাঁ, গতকালের ম্যাচটা জিতে গেছে ওরা। পেনাল্টি বাঁচিয়েছে ও। বেস্ট প্লেয়ারের ট্রফির সঙ্গে টাকাও পেয়েছে প্রাইজ হিসেবে, আর তার সঙ্গে জিতেছে লিগ। এসব কেউ প্রচার নাই করতে পারে, কিন্তু তাই বলে এটা কম গুরুত্বপূর্ণ নয়। কাল খেলার পরেই সুপ্রীত দৌড়ে এসে সবার সামনে কোলে তুলে নিয়েছিল ওকে। কি যে লজ্জা লেগেছিল গোলকির। সবাই এসে ঘিরে ধরেছিল। সুপ্রীত কানের কাছে মুখ নিয়ে বলেছিল, আমার তোমাকে কিস করতে ইচ্ছে করছে খুব। কিস? চুমু? ওই হট্টগোলের মধ্যেও কেঁপে উঠেছিল গোলকি।
কোন এক দূর দেশ থেকে যেন ভেসে এসেছিল চুইংগামের ঘ্রাণ। আজ রবিবার সুপ্রীত বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছে ওদের এখানে এই বিকেলবেলায়। আর শুধু তাই নয়, সঙ্গে দামি রেস্তোরাঁ থেকে খাবারও এনেছে। গোলকি বুঝতে পেরেছে ওর মা সবটাই জানতো, শুধু ওকে বলেনি। মা আসলে আর সময় দিতে চায় না। মা চায় এখনই বিয়েতে মত দিয়ে দিক গোলকি। কাল রাতেও মা বলেছিল, তুই দেরি করছিস কেন? সুপ্রীতের মতো ছেলে আর পাবি? আজ যা খেললি চাকরিও তো পাবি বলছিস। অনেক বছর পরে ভগবান মুখ তুলে চেয়েছেন, ভালো সময় এসেছে, এটাকে এভাবে নষ্ট করিস না। তুই তো গোলকিপার, গোল বাঁচাস, আমাকেও এবার বাঁচা। গোলকি ভাবে, আর কাকে কাকে বাঁচাবে ও? আরে লজ্জা পাচ্ছ নাকি জারুল? ছোট পিসেমশাই বললেন। আমরা এলাম তোমার সঙ্গে গল্প করতে, আর তুমি চুপ কেন? গোলকি সবার দিকে তাকালো। সবাই আছে, কিন্তু তাও এমন লাগছে কেন ওর? একটা অস্বস্তি, মন খারাপ কেন? মা ট্রেতে চায়ের কাপ বসিয়ে ঘরে ঢুকলো এবার। আজ দামি চা আনা হয়েছে, সঙ্গে আলমারি থেকে ভালো কাপের সেট বেরিয়েছে। ঘরে সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ল চায়ের। কিসের যেন নরম সুন্দর গন্ধ ছিল। মা এবার সুপ্রীতর মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সোহাগ এলো না কেন দিদি? সুপ্রীতর মা বললেন, আর বলবেন না, মেয়ের যে কি হয়েছে কদিন ধরে, ও নিজের ফ্ল্যাটে আছে, সেখানে কি না কি এক ফুল ফুটবে তাই। মানে কি বলি? মা হাসি মুখে তাকিয়েই রইল। গোলকি বুঝল সোহাগের ব্যাপারে জিজ্ঞেস করতে হয় বলে মা জিজ্ঞেস করেছে, আসলে আগ্রহ নেই। কিন্তু গোলকির গলা শুকিয়ে গিয়েছে। সেদিন সোহাগকেও বলেছিল, আমার তো সম্ভব নয়, মানে। সোহাগ মৃদু গলায় বলেছিল, দাদাকে বিয়ে করবে তুমি? সত্যি তুমি এটা চাও? আচ্ছা, দাদাকে কি তোমার পছন্দ? আমায় কি একটুও পছন্দ হয়নি? গোলকি কিছু না বলে মাথা নামিয়ে নিয়েছিল। মা চায়ের ট্রেটা নামিয়ে বলল, আজ আমার মেয়ে আপনাদের ওর মতামতটা জানিয়ে দেবে, ও আর সময় নিতে চায় না। গোলকি অবাক হয়ে তাকালো মায়ের দিকে। কি বলছে মা এটা? নিজে নিজে বানিয়ে বলে দিল? ওকে এইভাবে পুশ করার মানে কি? মায়ের কথা শুনে সবাই তাকালো গোলকির দিকে, বিশেষ করে সুপ্রীত হাসি হাসি মুখে তাকিয়ে রইল। গোলকির মনে হলো পেনাল্টি পেয়েছে অন্য দল, এবার সবার চোখ ওর দিকে। ও কোন দিকে ঝাঁপাবে, কাকে বাঁচাবে? মাথা নামিয়ে ঠোঁট টিপে চোখ বন্ধ করলো গোলকি। আর সঙ্গে সঙ্গে ওর চোখের সামনে ভেসে উঠল শ্যামলা একটা মুখ, গজদাঁতের হাসি, চুইংগামের গন্ধ। মনে পড়ল সেদিনের সেই চুম্বন। ওকে তো চুম্বন করেছিল সোহাগ, কিন্তু ওকে ফিরিয়ে দিয়েছিল সেই আদর। দুটো শরীর, সে পুরুষ না নারী, সেটা কি বেশি গুরুত্বপূর্ণ, নাকি মনটাই আসল? শরীরের লিঙ্গভেদ থাকে, কিন্তু মন, তার কি লিঙ্গ হয়? এখন কি করবে ও? ওকে সবাই বলছে সুপ্রীতর দিকে ঝাঁপাতে, কিন্তু বুকুদা, সে ছোট্ট থেকে খেলা শেখানো বুকুদা কি বলছে মনের মধ্যে? আর গোলকি নিজে নিজে কি বলছে নিজেকে? বুকের ভেতরটা ছোট্ট পাতার মতো কাঁপছে গোলকির। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন শ্বাস নিতে কষ্ট কি সারা জীবন সহ্য করবে ও? এভাবে অন্যদের জন্য কি নিজেকে বলি দেবে? অন্যদেরই বাঁচাবে চিরকাল, নিজেকে বাঁচাবে না কোনো দিন? ও কি নিজের কেউ হয় না? ওই যে মা আলতো করে ওর পিঠে হাত রেখে সবার মন জুগিয়ে কথা বলার জন্য ওকে ঠেলে দিচ্ছে সমানে। গোলকির মনে হলো রেফারি যেন বাঁশি বাজালো আবার। চোয়াল শক্ত করে গোলকি তাকালো সবার দিকে, তারপর সবাইকে চমকে দিয়ে শটান উঠে বেরিয়ে গেল ঘর থেকে। পিছন ফিরে তাকালো না আর। গোলকি রাস্তায় নেবে এদিক ওদিক দেখে চলন্ত ট্যাক্সি দাঁড় করালো একটা। দরজা খুলে বসে পড়ল ভিতরে। হাঁফ ধরা গলায় ড্রাইভারকে বলল কোথায় যেতে হবে। তারপর নিজেকে ছেড়ে দিল গাড়ির সিটে। আর পারছে না ও। গোলকি জানে পেনাল্টিটা ও বাঁচিয়ে দিয়েছে, কিন্তু জিতেছে কিনা এখনো জানে না। আজ সন্ধেবেলায় টেরেস আলো করে মুন ফ্লাওয়ার ফুটল সাদার্ন অ্যাভিনিউয়ের এক ফ্ল্যাটে, কিন্তু সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না
তার ছবি তোলার জন্য। আসলে যে কোনো দিন মুনফ্লাওয়ার ফুটে ওঠার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দুটো মানুষের মন একে অপরের জন্য ফুটে ওঠা। একটা সম্পূর্ণ অন্য স্বাদের, অন্য প্রেক্ষিতের এবং নতুন ধারার আধুনিক একটি গল্প পড়ে শোনালাম। নিশ্চয়ই এ গল্প পাঠকদের মনকে ভাবাবে। আজ পড়েছিলাম স্মরণজিৎ চক্রবর্তীর লেখা মুনফ্লাওয়ার। কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন কিন্তু। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আর এরকম নানান লেখকের গল্প শোনবার জন্য, আবৃত্তি শোনবার জন্য, আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক এসব যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।